হ্যালো, আমি ডক্টর পারভেজ আলম বলছি নিউ জার্সি আমেরিকা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। এটা আমার স্বাস্থ্য আলাপের চতুর্থ পর্ব। ভেবেছিলাম আজকের থেকে শুরু করব রোগ মেডিসিনের সিরিজগুলো বিভিন্ন অসুখ বিসুখের, কিন্তু তা হচ্ছে না। আজকে চিন্তা করলাম যে আসলে প্রথম পর্বে আমি যা কিছু বলেছিলাম সেখানে কিছু কিছু জিনিস মেনশন করা হয় নাই সময়ের জন্য বা তাড়াহুড়া করার জন্য। তো ভাবলাম যে আজকে কেননা এই পর্বে আমি সেই জিনিসটা একটু রিফ্লেক্ট করি। আর তাছাড়া আপনারা দর্শক শ্রোতারা যারা কিছু কিছু আপনাদের সাজেশন বা কোয়েশ্চেন করেছেন সেটাও এই ফাঁকে এই পর্বে আমি বলে দেব। তো এটা আমি মাঝে মাঝে করব কি, বিভিন্ন পর্বের মাঝখানে আমি এই ধরনের মাঝে মাঝে আমি একটা পর্ব করব যেখানে অন্যান্য পর্বে আমি কি বলেছি সেটাতে কিছু বাদ পড়ে গেল কি না সেটার জিনিসটাই আমি রিফ্লেক্ট করবো, মানে সেলফ রিফ্লেকশন যেটাকে বলে আর কি। যে জিনিস আমি এটা প্রায় করি আর কি, আমি যা বলি সেটা পরবর্তীতে আমি শুনে সেটা আত্মসমালোচনা করি। আমার মনে হয় সেভাবে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। এটা আমার একটা টেকনিক, আমি সেটা প্রায় করে থাকি। সুতরাং একসময় দেখা গেল একটা উত্তেজনার বশে বা একটা আবেগের বশে কিছু বলে ফেললাম, সেই জিনিসটা হয়তো আমি বলতে চাইনি, কিন্তু পরে চিন্তা করে দেখা গেল যে সেরকমভাবে হয়তো না বলাটাই ভালো ছিল, বা বলাটা একটু অন্যায় হয়ে গেছে একটা পরিস্থিতির মানে কাছে আর কি। তো এরকমই কিছু এখন বলবো, আর দর্শক শ্রোতাদের প্রশ্ন উত্তরও তারপরে আমি দিব। তো যা বলছিলাম, আমরা তো মানুষ, আসলে আমাদের তো ভুলভ্রান্তি হয়, কিছু বলতে গেলে তো হবে। এটা তো একটা ইনফর্মাল সেটিং, আমি যেহেতু কথা বলছি অনেক সময় এমন কথা বলতে পারি যে জিনিসটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ঠিক হয় নাই, যেটা পরে মনে হবে সেই ক্ষেত্রে আমি ওটা সংশোধন করে দিব যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় আপনাদের কোনো মেডিকেল সম্বন্ধে। কারণ আমি তো সব কিছু একদম পারফেক্টলি সব কিছু সবসময় বলা যাবে না। আর এটা তো আমি তেমন কোনো শিক্ষামূলক বা কিছু অনুষ্ঠানও করছি না। এটা জাস্ট আমার একটা প্রফেশনাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনাদের কিছু সময় দেওয়া এবং আপনাদেরকে কিছু সচেতনতা বাড়ানো আপনার স্বাস্থ্যের ব্যাপারে। তো সেই আর কি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে যেই কথাটা আমার আর কি একটু পরে খটকা লাগলো নিজেই বলার পরে, যে আমি ওখানে বলেছিলাম প্রথম পর্বে যে আমি আমেরিকায় চলে আসি বেটার ফিউচার, ব্রাইটার ফিউচার, ক্যারিয়ার অপরচুনিটির জন্য। আসলে সেই কথাটা একটু স্বার্থপরের মতো বলা হয়ে গেছে মনে হয়। কারণ আমি বাংলাদেশ থেকে যখন ইংল্যান্ডে যাই, এখন 8 বছর থাকি ওখানে, 4.5 বছর ডাক্তারি করলাম ওখানে। তো সেই সময়টা কিন্তু আমার একটা খুব সুন্দর সময় কেটেছে আমার জীবনের, এবং সেই সময়টা খুব একটা আমার সেন্সিটিভ একটা সময় ছিল, ইন দ্য সেন্স আমি তখন ইয়াং ছিলাম, বেশ 80s দিকে, তাই না, লেট 80s দিকে আর কি, লেট 87-এ আমি ওখানে গেলাম। তো ওখানে আমার যে সময়টা কেটেছে খুবই সুন্দর সময় কেটেছে। এখন আমি এটা ফিরে তাকাই যখন আমার সেই দিনগুলোর, মনে হয় যে কি সুন্দরই না ওখানে দিন কাটলো। তো এই জিনিসগুলোই আমি কিন্তু প্রথম পর্বে বেশি বলতে পারি নাই তাড়াহুড়ার জন্য, এবং সেখানে আমার মানে প্রথম কথা বলছি সেই হিসাবেও ওটা পুরাটাই আমি বেমলম ভুলে গেছিলাম। তো সেটা সম্বন্ধে একটু শর্টকাটে কিছু বলি। যে আমি যখন গেলাম তখন তো বোঝেনি তো, একটা দেশ থেকে ছেড়ে আরেকটা দেশে গেলে সেটার কালচার, রাস্তাঘাট, খাওয়া দাওয়া, লোকজন, খরচপাতি সবই তো আমাদের খুব একটা স্ট্রেসফুল একটা সিচুয়েশান আমরা গিয়ে পড়ি। তো সেই সময়ে সেই পরিস্থিতিতে যদি কোনো নিজের লোক, নিজের কাছের লোক, নিজের ভালো কেউ মানুষ যদি সাহায্য করে বা তার সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা দেয়, সেটা কিন্তু পরিশোধ করা যায় না, সেটা কোনো টাকার সাথে কোনো ইকুয়েট করা যায় না, সেটা টাকা দিয়ে কেনাও যায় না। তা আমি সেরকমই একজন ভাগ্যবান ছিলাম যে আমি যখন ওখানে গেলাম, আমার মেডিকেলের বন্ধুবান্ধব বা আমার স্কুল ফ্রেন্ডের একটা কাজিন ছিল, তো তাদের মাধ্যমে আমি যথেষ্ট হেল্প পেয়েছি, তাদের সাপোর্ট পেয়েছি, তাদের যে ভালোবাসা পেয়েছি, সেটা না হলে মনে হয় আমার জীবনের মোড় হয়তো অন্যদিকে ঘুরে যেতে পারতো। কারণ আমরা তো দেশ থেকে বের হই কারি টাকা নিয়ে, সবাই আমাদের সেরকম না অবস্থা না। সুতরাং ওখানে গিয়ে নতুন করে এস্টাবলিশ করা, নতুন করে পড়াশোনা করা, এই জিনিসগুলো কিন্তু অত সোজা না কিন্তু। আর তো ওখানে যদি একটা গাইডেন্স না পেতাম, যেমন আমার যে বন্ধুদের মধ্যে বেশ অনেকেই ছিল, তাদের মধ্যে বিশেষ করে এক বন্ধু, সে ওখানে অলরেডি প্রতিষ্ঠিত ছিল মোটামুটি বলা যায়। তো তার সুবাদে একজন বাঙালি পরিবারের শরণাপন্ন আমি হই, এবং এরা দুইজন আমাকে কিন্তু বছরের পর বছর ওখানে থাকা অবস্থায় প্রতি সময়ই আমার যখন কিছু লেগেছে, যখন কিছু সাহায্য মানে আমার দরকার ছিল বিগিনিংয়ের দিকে, সাহায্য বলতে কি বোঝাচ্ছে এখানে, তো আসলে সাহায্য দিয়ে তো টাকা পয়সা দিয়ে তো সাহায্য হয় না,
এটা মেন্টাল যে সাপোর্ট যেটা, সেটা একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যেটা যে কোনো সময় আমার কাজে মানে আমার সময় অসময়ে আমি যেতে পারবো, আমি তাদের সাথে কথা বলতে পারবো, তাদের বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আমি আবার খাদ্যরসিক একটু, সেজন্য আমি খাওয়া দাওয়ার কথাটা বললাম। এবং ওখানে তো আমি নিজে রান্না করে কী খাবো, ভাত ডাল, তাই না? সেখানে তো এই বন্ধু, তারপরে তার ওই বাঙালি ফ্যামিলি যে তার সুবাদে যাদের সাথে পরিচয় হলো, এদের এখানে যখন তখন আমি যেতে পারতাম। আমি খালি বলতাম যে আমি চলে আসবো, রান্নাবান্না করে রেডি থাকতো সব কিছু আমার জন্য, গল্প গুজব হতো, রান্নাবান্না হতো। এই যে একটা মানে কী ব্যাপার, যে এটা চিন্তা করা যায় না, এটা তো অন্য কোনোভাবে আর পাওয়া যায় না। বা আমি খুবই লাকি মনে করি আমাকে, যে আমি এরকম তিনটা বাসায় ছিল, এরকম আমি যেতে পারতাম। এবং আমি আমার কোনো সময় বাধা নিষেধ সেখানে ছিল না। সেটা আমাকে মানসিকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী করেছিল, মানসিকভাবে অনেক আমাকে সাপোর্ট করেছিল। বিদেশে গেলে তো একটু মন খারাপ হয়ে যায়, নিজের বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আমি দেশের থেকে বের হয়ে গেছি। আর তখন তো বিলেতে পড়াশোনা করতে যে গেলাম, তো বছরে তো দেশে যাওয়া হতো না, বা অত পয়সাও ছিল না। এখন যেমন আমরা পট করে একটা কিছু করে চলে যাই, তখন এরকম সিস্টেমও তেমন ছিল না। তো পড়াশোনার চাপ, ক্যারিয়ারের চাপ, সব কিছু মিলে, তো তার মধ্যে এদের সঙ্গটা আমার কাছে খুবই জরুরি ছিল। এবং আমি কোনোদিন তাদের ঋণ শোধ করতে পারবো না। সেটাও একটা কারণ, যে কারণে আমি হয়তো হঠাৎ করে এখন মনে হলো যে আমি তো ওদের সম্বন্ধে কিছুই বললাম না। সেটা না বলে মনে হয় আমার এই পর্বটা শুরু করেছি সেজন্য একটু মনের খচখচ ছিল, তাই আমি বললাম যে না, এই সময় আপনারা একটা জিনিস দেখবেন, যে আপনার বিপদে, আপনার অসময়ে যদি কেউ আসে, বা যখন মানুষ সাহায্যের হাত বাড়ায়, সেটার কিন্তু সেটার কোনো ঋণ কোনদিন আপনারা শোধ করতে পারবেন না। এটা সম্ভব হয় না কোনোদিন ঋণ শোধ করা, কারণ এটা তো টাকা পয়সার ব্যাপার না। ওই সময়টা কিন্তু ওই যদি হেল্প আমি না পেতাম, মনে করেন আমার জীবনের মোড়টাই ঘুরে যেত। হয়তো আমার ডাক্তারি করা, ক্যারিয়ার করা কি হতো কি না আমি জানি না, তাই না? সেটা একটা ব্যাপার। সুতরাং ওই সময়টা যে মানুষের বিপদে যে মানুষকে কেউ হেল্প করে, যদি সেটা কিন্তু কোনোভাবে শোধ করা দেওয়া যাবে না। চেষ্টা আমরা করতে পারি অনেক কিছু, কিন্তু সেটা শোধ করা যাবে না। একভাবেই তাদের ঋণ শোধ করা ঠিক না, তাদেরকে সম্মান করা হবে, বা তাদের প্রতি কৃতজ্ঞ জানানো যেতে পারে, এই চিন্তা করে যে আমিও একদিন যাতে কারোর বিপদে এইভাবে সাহায্যে আসতে পারি, এটাই কিন্তু তাদের প্রতি আমার একটা কৃতজ্ঞতা হতে পারে। সুতরাং আমি হয়তো সেটা যদি শিখতে পারি সেখান থেকে, যে তারা আমাকে আমার বিপদে যে সাহায্য করেছে, সেই সাহায্যটা আমি যদি কাউকে কোনদিন করতে পারি, একটু আমার ভালো লাগবে জিনিসটা। তো যাই হোক, ইমোশনালি তো অনেক কিছু বলে ফেললাম। তো এখন আমি আরেকটা জিনিস লিখে এনেছি, যাতে আমার ভুলে না যাই। তো যাই হোক, ইংল্যান্ডে যখন গেলাম, বিলেতে যখন গেলাম পড়তে, আমাদের দেশের তো আসলে লেখাপড়া যেটা শিক্ষাটা, সেটা মোটামুটি ব্রিটিশ ওরিয়েন্টেড আর কি। বিশেষ করে মেডিকেল শিক্ষাটা আমাদের ব্রিটিশ মেডিকেল সিস্টেমের আদলেই কিন্তু গড়া, আমরা সেভাবেই শিখেছি। আবার আমরা তো এটাও ঠিকই যে ইতিহাসে আমরা যা পড়েছি, ইতিহাসের বইয়ে ছোটোবেলার থেকে, সেখানে কিন্তু আমরা ওই ব্রিটিশ এম্পায়ার যেটা ছিল ব্রিটিশ আমলের, তা ব্রিটেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই জিনিসগুলোই তো আমরা পড়তাম। বিশেষ করে লন্ডন, যেটা আর কি আমরা বাংলাদেশে মোটামুটি আমরা ছেলেরা তো লন্ডন, ইংল্যান্ড এটা বলেই চিনতাম। তো সেখানকার যে বড় বড় দালান কোঠা, সেখানকার পাতালপুরি ট্রেন, সেখানে রানীর ভবন, বড় বড় পার্ক, এইসব জিনিসগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়তাম, সুন্দর সুন্দর দৃশ্য দেখতাম। ইংল্যান্ডে যখন পৌঁছালাম, কিন্তু এটা মোটামুটি আমার একটা মনে হলো যে স্বপ্ন রাজ্যে পৌঁছে গেলাম আর কি সেখানে। তারপরে তো বন্ধুবান্ধবদের সাহায্য পেলাম, বন্ধুবান্ধবদের সাপোর্ট পেলাম সবাই। তো সেটা আমার কাছে একটা কী বলবো, ড্রিম কাম ট্রু বলা যায়, যাদেরকে বলা হয় ট্রু। আমার জীবনে ড্রিম কাম ট্রু বললে সেটাই আমার ড্রিম কাম ট্রু। তারপর সেখানে গেছিলাম বলেই তো সেখানে থেকে আমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারপরে আমেরিকায় চলে আসতে পারলাম। তো সেটাই তো আমার একটা প্ল্যাটফর্ম ছিল। তো ইংল্যান্ডে না গেলে হয়তো এখানে আসা হতো না, কারণ আমরা তো বাংলাদেশ থেকে সেই সময় আমেরিকায় পড়তে আসার মতো কোনো সুযোগ ছিল না, বা আমরা চিন্তাও করতাম না। আমরা বরঞ্চ ইংল্যান্ডেই যেতাম পড়তে, যে আমরা উচ্চশিক্ষা করে বা দেশে ফিরবো। তো দেশে তো আর ফেরা হলো না, তো সেখানে তবে আমাকে প্রিপেয়ার করলো আমেরিকা আসার জন্য। সুতরাং ইন এ সেন্স আমি আমেরিকা আসার অপরচুনিটি যে পেলাম, বা এখানে আসার যে সৌভাগ্য হলো, সেটার জন্য আমি কিন্তু ইংল্যান্ডের কাছে কিছুটা কৃতজ্ঞতা আমার থেকেই যাবে সারা জীবন। এবং ওখানে আমাকে যারা হেল্প করছে তাদের জন্য আমার কৃতজ্ঞতা সারা জীবন থেকেই যাবে। তো এই তো গেল আমার ইমোশনাল কথাবার্তা, যেটা আমি প্রথম
পর্বে আমি বলতে পারি নাই আর কি। এখন যেটা বলবো যে দেশ তো আসলে কি আমাদের, আমি এখন চিন্তা করে দেখি এই বয়সে এসে যে বাংলাদেশ, ইংল্যান্ড, আমেরিকা 3টা দেশই কিন্তু আমার জীবনে বেশ গুরুত্বপূর্ণ বিরাট অবদান রেখেছে। দেশে তো জন্ম হয়েছি, দেশে বড় হয়েছি, দেশে ডাক্তারি পাস করেছি, এবং ডাক্তারি পাস কিন্তু বিনা পয়সাই করেছি, বরঞ্চ মাসে মাসে আমরা একটু স্টাইপেন্ডও পেতাম। সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ, এবং বাংলাদেশ এই গরিব দেশ হয়েও যে আমাদেরকে ডাক্তারি বিনা পয়সায় পড়িয়েছে, এটা কিন্তু একটা বিশাল জিনিস। এটা অন্য দেশে হয় না। আমেরিকাতে তো যা দেখি যে এখানে ডাক্তারি পড়তে গেলে লোন নিয়ে মানে ওইটা টেনশনে মানুষ ভোগে। সব দেশেই একই অবস্থা এখন। তো যাই হোক, সেটার জন্য। আর তাছাড়া দেশ, ছোটোবেলা থেকে বড় হয়েছি, দেশের মাটি, পানি, দেশের আকাশ বাতাস সব কিন্তু আমার শরীরের সাথে তো মিশেই থাকে। একটা কথা বলতে কি যে নিজের মা এবং নিজের দেশ, আমার মনে হয় এই যে 2টা জিনিসের ঋণ কোনো দিন শোধ করা যাবেও না, যায়ও না, আমরা চেষ্টা করি বা নাই করি। এই জিনিসটার আর কোনো মূল্য হতে পারে না। এই জিনিসটা সবচেয়ে বড় জিনিস। এটা আমরা বিদেশে এসে হয়তো আমরা বুঝি মাঝে মাঝে যে দেশের থেকে, দেশের মানে আমাদের দেশ বল কীটা কী জিনিস, বা নিজের মা যেটা, নিজের পরিবার, এটা একটা কী জিনিস, সেটা আমরা বিদেশে আসলে বুঝি। তো যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের প্রশ্ন উত্তরের ব্যাপারে। যে এই কয়েকদিনের ভেতরেই কিন্তু আমি আমার দর্শক শ্রোতা যারা সাবস্ক্রাইবার আপনারা আছেন, বা যারা আমার ভিডিও দেখছেন, তাদের কাছ থেকে কিন্তু আমি সুন্দর সুন্দর কমেন্ট পেলাম, সুন্দর সুন্দর অভিনন্দন, এনকারেজিং কথাবার্তা বেশ পেলাম। সেটাতে আমার কিন্তু উৎসাহটা আরও বেড়েই গেছে এই চ্যানেল সম্বন্ধে। সো আমি চেষ্টা করব আমার তরফ থেকে যে যতটুকু আমি পারবো সহজভাবে বাংলা ভাষায় মেডিকেলের বিভিন্ন সাবজেক্টগুলো আস্তে আস্তে করে অল্প অল্প করে আপনাদেরকে বলতে। এখানে একটা জিনিস বলে রাখি যে আমি কিন্তু কোনো একটা ডিজিজের কথা বলা শুরু করব যখন পরবর্তী পর্ব থেকে, একটা ডিজিজ তাড়াহুড়ো করে একটা পর্ব বা 2টা পর্বের মধ্যেই ফিট করতে হবে এমন আমি ভাবে বলবো না। আমি চেষ্টা করব যে সেই ডিজিজটার গুরুত্ব কতটুকু এবং সমস্যা কতটুকু, কত বড়, সেটা আমাদের জীবনে মানে কাজে আসতে পারে সাবজেক্টটা আর কি, এবং যেটাতে আমি মনে করি যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য কি কি বলা লাগবে সেই রোগ সম্বন্ধে। সুতরাং রোগটার সম্বন্ধে জাস্ট একটা রোগটা সিমটম, সাইন, ট্রিটমেন্ট এইভাবে কিন্তু আমি কোনো জিনিসই আমি বলবো না। আমি ওই রোগটার চারিপাশে যতটুক যা জিনিস আমাদের চিন্তা করতে হবে, বা একটা আপনাদের চিন্তা করতে হবে, সেইভাবে আমি আমার মনের মতো করে আমি সাজিয়ে বলবো জিনিসটা। পরে সেটা অন্যান্য পর্বে হয়তো আগের পর্বের কোনো কিছুতে আমি যদি কিছু মিস করে থাকি বা কিছু মনে করি যা একটু ভালোভাবে বলতে হবে, আমি পরবর্তী পর্বগুলোতে আমিও সেগুলো ঠিক করে আবার একটু আমি ঢালাও করে হয়তো আপনাদেরকে আবার নতুন করে কিছু কিছু অল্প কারেকশান করে বলবো। কারণ আমি তো মানুষ, আমারও তো ভুল হতে পারে, তাই না? আমি তো বলতে পারি না যে আমি যা বলবো সব একদম মানে সব মনে করে করে একদম সব কাজের কথাগুলো বলবো। হয়তো কিছু কিছু জিনিস থাকতে পারে যে আমি আবার একটু ইমপ্রুভ করে আপনাদেরকে বলতে পারি, তো সেইভাবে সেটা বলবো। তো এখন আসা যাক প্রশ্ন উত্তরে। তো আমার এক বন্ধু দুষ্টামি করে আমাকে বললো এখানে যে 65 বছরে ইয়াং থাকার সিক্রেটটা কি। তো এখানে বলার আমার কিছু নেই, দুষ্টামি করেই আমি ওই বন্ধুটাকে উত্তর দিতে চাই এভাবে যে ওই 65-র 6-5টা আসলে সে ভুল করে কেন লিখলো, এই দুষ্টামিটা করলো কেন? 5-6 লিখলেই তো হতো, তাই না? সো 56 নট 65। আর কিছু আমি বলতে চাই না। তারপরে একজন বললেন যে আচ্ছা আমরা ডায়াবেটিস সম্বন্ধে কিছু শুনতে চাই। হ্যাঁ, আমাদের পরবর্তী যে পর্বটা আমি ডায়াবেটিস সম্বন্ধে প্রিপেয়ার করছি, তো সেটা কয়েকদিনের মধ্যেই পাবেন। সুতরাং আপনি যে ডায়াবেটিস সম্বন্ধে শুনতে চেয়েছেন ওটা ভালো কথা। আমার মনে হয় যে প্রথমে ভাবছিলাম যে হয়তো ব্লাড প্রেশার নিয়ে বলবো, পরে আসলে দেখলাম না, ডায়াবেটিসটাই হয়তো বেশি লোকের সমস্যা আছে, এবং ব্লাড সুগার কন্ট্রোল করা, এবং এই ডিজিজটা বেশি করে এফেক্ট করছে এখন বাংলাদেশে। সুতরাং এবং সেখানে রুগীদের যেটা সচেতনতা, রুগীদের কী করার আছে, সেই জিনিসটা কিন্তু ডায়াবেটিসেই কিন্তু আপনাদেরকে বেশি হেল্প করতে পারবেন ব্লাড প্রেশারের চেয়ে। কারণ ডায়াবেটিসটা খুবই খাদ্য অভ্যাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, খুবই ওতপ্রোতভাবে জড়িত। এটা আমি যখন আস্তে আস্তে বলা শুরু করবো তখন আপনারা বুঝবেন। তো সেটা গেল। আরেকজন খাদ্যরসিক বলেছেন যে রোজার সময় ভাজা পোড়া না খাওয়ার ব্যাপারে কিছু বলবেন কি? এটা বলবো আর কি, বেশি বলে বাঙালির কাছে মার খেতে হবে। কারণ আমরা যারা বাংলাদেশের মুসলমান যারা আছি, যারা আমরা রোজা রাখি,
আবার এমনও পেয়েছি যে রোজা রাখেনি কিন্তু ইফতারি খাওয়ার প্রতি ঝোঁক বেশি এবং ইফতারি টেবিলে একদম সেজে গুজে বসে থাকবে, কিন্তু রোজা হয়তো রাখেনি, এরকম আমার এক্সপিরিয়েন্স আছে। তো যাই হোক, যেটা বলছিলাম ভাজা পোড়ার ব্যাপারে, ভাজা পোড়ার ব্যাপারটা কি আসলে তো ভাজা পোড়াটা তো খারাপই, কিন্তু এটা একটা কালচারাল ব্যাপার আমার মনে হয়। বাংলাদেশি মুসলমান যারা আমরা রোজা রাখি তাদের এটা একটা কালচারাল ট্র্যাডিশন যে ইফতারির সময় ভাজা পোড়া খাবেন। বিশেষ করে আমি জানি না আপনাদের পুরান ঢাকার কারো অভিজ্ঞতা আছে, আমি তো মিটফোর্ডে পড়েছি, তো ওখানে তো ওই চকবাজার, ইসলামপুর সব জায়গায় মোটামুটি ওখানে সব জায়গায় প্রত্যেকটা গলিতে গলিতে রোজার সময় যেই পাহাড় বসে ভাজা পোড়ার, সেটা দেখে মনে হয় না যে ভাজা পোড়া না খেয়ে ইফতারি করা যাবে। ইনফ্যাক্ট আমার ধারণা যে আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি, আমরা অধিকাংশ বিশেষ করে শহরে আমরা যারা থাকি, তারা কিন্তু এই ভাজা পোড়া না খেলে ইফতারির সময় ডিপ্রেসড হয়ে বসে থাকতে হবে। দরকার হলে ইফতারি খাবে না, কিন্তু সেটা ভাজা পোড়া খেতে হবে। তো এটা সম্বন্ধে আমি সেজন্য মনে করি যে প্রত্যেক দেশের যেটা কালচার, যেটা যেমন ইটালিয়ানরা পিৎজা খায়, আমেরিকানরা স্টেক খায়, ফ্রাইস খায়, বার্গার খায়, হটডগ খায়, এসব। জাপানিজরা সুশি খায়, চাইনিজরা নুডলস খাবে, বা ওরিয়েন্টালরা যারা আছে ভাত খাবে অনেক। তো মানে ফিলিপিনো, আমাদের এখানে ফিলিপিনো পেশেন্ট অবশ্য বাই দ্য ওয়ে অনেক বেশি, তো ওরা 3 বেলা ভাত খায়। কিন্তু আমি আগে জানতাম বাংলাদেশে গ্রামে 3 বেলা ভাত খায় গ্রামের লোক, সকালে পান্তা ভাত খায়, দুপুরে ভাত খাবে, রাত্রে ভাত খাবে। এই আরেকটা দেশ দেখলাম ফিলিপিন্স, এই ফিলিপিনো পেশেন্টরা এরা অধিকাংশ 3 বেলা ভাত খায়। এখানে এসে অনেকেই কিন্তু 3 বেলা ভাত খায়, আমি ওদের ভাত খাওয়া ছাড়াচ্ছি অবশ্য তো না ছাড়িয়ে তো উপায় নেই, ওদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার, গাউট এত বেশি হচ্ছে, তো ওদেরকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়াচ্ছি এই জিনিসটা করতে। তো যাই হোক, গোয়িং ব্যাক টু আওয়ার পয়েন্ট, যে হ্যাঁ ভাজা পোড়া খারাপ জিনিস, কিন্তু ইফতারিতে আমাদের ভাজা পোড়ার আমাদের মানে টেস্ট বার্ড, আমাদের জিভের স্বাদ এমন এসে গেছে যে আমরা এটা ছাড়তে পারবো না। আমার বিশ্বাস যে আমরা শহরে যারা, বিশেষ করে শহরে, ঢাকা শহরে বা যে কোনো বাংলাদেশের শহরে, এই ভাজা পোড়ার যে রেওয়াজটা হয়ে গেছে, এই রেওয়াজটা কিন্তু যাওয়ান না। এবং এটা বেশ দেখতে সুন্দরই লাগে, মানে ইফতারি যখন দোকানে গিয়ে দেখি যে সাজানো বেশ সুন্দর লাগে, তো তাই না, ভিডিও করে সব চারদিকে সবাই ছড়াচ্ছে, ফটো পাঠাচ্ছে, দেখে লোভ লাগে। তো আমার মনে হয় ভাজা পোড়াটা যত কম খাওয়া যায় ততই ভালো, এটার তো কোনো সন্দেহ নেই। কারণ এই ভাজা পোড়াটার সাথে কিন্তু খালি যে কোলেস্ট্রল বাড়বে তেল খেলো সেটা কিন্তু না, কোলেস্ট্রল খুব একটা যে ওইটাতে বাড়বে সেটা না, সেটাতে হলো ক্যালোরিগুলো বেশি আসলো আর কি। তারপর আমরা চিনির শরবত খাই, তারপরে খেজুর খাই, তারপরে মিষ্টি খায় অনেকে, তারপর ডেজার্টস বানায়, এই জিনিসগুলো এগুলো তো খারাপ জিনিস, এগুলো তো সুগার বেশি, তাই না, এগুলো তো সুগার বেশি, তেল বেশি, সবই বেশি। তো আমি বলতে চাই যে আমরা এটা খাবো, খাওয়া থেকে বাঙালিকে ঠেকাতে পারবে না কেউ, কিন্তু এটা যত কম খাওয়া যায় তত ভালো, এইটুকুই বলবো, আর কিছু বলবো না এখন। কারণ যে কালচারাল যেই মানুষের অভ্যাসটা হয়ে যায়, এই অভ্যাসটার সাথে মানুষের বডির যেটা এনজাইমস যেগুলো আছে, আমাদের গ্যাস্ট্রিক মানে পাকস্থলীতে যে এনজাইমস আছে, এটা কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলে। তো একটা বয়সে এসে হয়তো ভাজা পোড়া তো কমাতেই হয়, যে অ্যাসিডের প্রবলেম হয়ে যায়। আমরা ইয়াং থাকতে যেটা সহ্য করতে পারি, বড় হয়ে কিন্তু পারি না, কারণ আমাদের স্টমাকটাও তো বয়স হতে থাকে, তাই না, এই জিনিসটা বুঝতে হবে। আমাদের সাথে সাথে কিন্তু আমাদের অর্গ্যানগুলোও বয়স হতে থাকে, সুতরাং তখন বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, যেমন মানে অ্যাসিড যেটাকে বলে অ্যাসিড রিফ্লাক্স, যে এটা বিদেশে তো এটা একদম মানে মহামারী, মানে মহামারী কি সব প্রায় সবারই আছে, বিকজ বিদেশে তো খাওয়া দাওয়ার অভ্যাসটা এদের খুব একটা হেলদি না, আর অসময়ে খায় রাত্রেবেলা। বাংলাদেশেও মনে হয় এখন অনিয়মটা বেশি হচ্ছে খাওয়ার, সেই সাথে ওটা বাড়বে, কিন্তু অনেকে আবার কিন্তু ওইটার বাড়লেও ভাজা পোড়া কমাবে না। সুতরাং ভাজা পোড়াটা আমাদের খেতেই হবে, যত কম খাওয়া যায় ততই ভালো। তো ঠিক আছে, মোটামুটি আর তো কিছু মনে হচ্ছে এখানে আর কিছু বলার এখানে তেমন নাই। তো ওই যে ভাজা পোড়ার ব্যাপারে একটা মজার গল্প বলে শেষ করি। এক গ্রামে এক নাপিত ছিল, তো নাপিতটা ঠিক করলো যে সে সার্জারি করবে। তো ওই গ্রামে যেহেতু আর ডাক্তার নাই, রুগীরাও সার্জারি সময় হলে আর কাউকে পায় না, তো গ্রামের মুরব্বীরা ঠিক করলো, মোটামুটি মুরব্বীরা ঠিক করলো না যে নাপিত সার্জারি করবে, নাপিত সুযোগ পেয়ে ভাবলো যে টাকাও কামাই করা হবে, এখানে সার্জারিও নাই, ভালো ডাক্তারও নেই, সুতরাং আমি সার্জারি করব। সে নাপিত চুল কাটতে কাটতে, কাচ্চি ছুরি তার বেশ সিদ্ধ হস্ত আর কি, তো সে সার্জারি করা শুরু করলো। তো গ্রামের লোকরা মোটামুটি খুশি, যে এই সার্জারি না করলে তো সবাই মরেই যেত, তো কয়েকজন বাচ্চা তাই লাভ, তাই না, ব্যাপারটা তো সেরকমই। তো এখন এই নাপিত সার্জারি করতে করতে
পরে দেখলো যে না কিছু কিছু লোক মারা যাচ্ছে কমপ্লিকেশানে, এটা ওটা হচ্ছে। তখন গ্রামের মুরব্বীরা ঠিক করলো যে না এই নাপিতকে তো সার্জারি করতে মানা করতে হবে। তো সবাই ওকে বললো যে না তুমি আর করো না। তো নাপিতটা ততক্ষণে বেশ চাঙ্গা হয়ে উঠছে আর কি, সার্জারি করে টাকা পয়সা কামিয়ে বেশ একটা ভালো পজিশনে গেছে, সে আর কারোর কথা শোনে না। তো অনেকে চিন্তা করলো যে কীভাবে নাপিতকে বোঝানো যায়। নাপিতের বউ বললো দেখো তুমি আর সার্জারি করো না। তো কে কার কথা শোনে? বউয়ের কথা শোনার তো খুব একটা, যে ছেলেরা বাংলাদেশে মানে বিশেষ করে গ্রামগঞ্জে তো আরও বেশি, যে বউয়ের কথা শুনবো এটা তো প্রেস্টিজের ব্যাপার। তো যাই হোক, কারোর কথা যখন শোনে না, তখন দু একজন বুদ্ধিমান লোক গ্রামে তারা ঠিক করলো যে আমার মনে হয় যে নাপিতকে সার্জারি করার থেকে মানে অব্যাহতি দেওয়া যায় কিভাবে বা ঠেকানো যায় কিভাবে। সেই জন্য ওরা ঠিক করলো, একজন বললো এক কাজ করি, চলো আমরা নাপিতকে একটা সার্জারির বই বাংলায় ট্রান্সলেশন করে বাংলা সার্জারির একটা বই দিয়ে দিই, বেসিক সার্জারি। তো বললো, নাপিতকে বললো দেখো তুমি তো সার্জারি করো, খুব ভালো কথা, এই বইটা পড়ে তুমি আরও ভালো সার্জারি করবে, সুতরাং তুমি এই বইটা পড়ো। তো নাপিত তো মহা খুশি যে ভালোই তো হলো, আরও সার্জারি করার আরও মানে প্রয়াস বাড়লো এবং আরও হয়তো ভালো ভালো সার্জারি করতে পারবে। তো এই করে খুব বই পড়লো, পড়তে 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 সে একটু সিরিয়াস হয়ে গেল। সিরিয়াস হয়ে বইটি পড়ে তারপর একদিন সার্জারি করতে গেল। সার্জারি করতে গিয়ে আর সার্জারি করতে পারে না, কারণ বইয়ে সব লেখা আছে যে এইখান থেকে এই আর্টারি ওখানে যাবে, নার্ভস ওখানে যাবে, এই করে। তো ও আস্তে আস্তে মনের মধ্যে একটা ভয় হয়ে গেল, যদি নার্ভটা কেটে যায়, যদি না কেটে যায় এই জিনিসটা, এই করতে করতে তারপর ও সার্জারি ছেড়ে দিয়েছে। তো আমাদের ওই ভাজা পোড়ার মানে খাবো না খাবোর সেই জিনিসটা কিন্তু ওই নাপিতের মতোই আলটিমেটলি অবস্থা, একটা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এই আর কি ভাজা পোড়ার গল্পটা। সুতরাং ভাজা পোড়া কে খাবে না, খাবে, কম খাবে, এটাই আর কি। আর বয়স হলে আমার মনে হয় যে কমিয়ে দেয় মানুষ নিজে নিজে। আপনারা হয়তো যারা খাচ্ছেন ভাজা পোড়া খান, কিন্তু বয়সের সাথে সাথে হয় যে আমি যেমন এখন ভাজা পোড়া হয়তো কিছু ইফতারিতে খাই, কিছু ইফতারিতে খাবো না, এইভাবে মোটামুটি অনেকটা কমিয়ে আনছে। আগে তো একসময় ছিল যে ভাজা পোড়া ছাড়া ইফতারি শুরুই করা যাবে না, কিন্তু এখন শুরু করতে পারি, হয়তো অল্পের মধ্যে দিয়ে আমি চালিয়ে দিই। তো যাই হোক, এই আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প থেকে আমরা শুরু করব আমাদের ডায়াবেটিস দিয়ে শুরু করব। তো পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা ভালো থাকেন, নিজের খেয়াল করেন, পরিবারের খেয়াল করেন। ঠিক আছে, আবার দেখা হবে।